সকালের খাবার সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। এই না যে সবাই একসাথে খায় না, অনেক হ্যাপি ফ্যামিলি নাদিমদের। খাবার খেতে খেতে ছোট মা নাদিমকে বলে উঠল, নাদিম, জি ছোট মা। আজ তো অফিস ছুটি, তাই না? হ্যাঁ, আজ অফিস ছুটি। একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। হ্যাঁ ছোট মা বলেন। তোমাকে একজনকে ড্রপ করে আনতে হবে। ওকে ছোট মা। বুঝি আপনার বান্ধবীকে নাকি? না, তাকে না। তাহলে কাকে ড্রপ আনতে হবে ছোট মা? তোমার রহিম চাচার ভাতিজিকে। কথাটা শুনে রহিম চাচার দিকে তাকালো নাদিম। কেন ছোট মা, কাজের লোক দরকার নাকি? নাদিমের কথাটা শুনে সবাই নাদিমের দিকে তাকালো। না, তাহলে? এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। এতে কয়েক জায়গায় চয়েস এসেছে, ঢাকাতে চান্স পেয়েছে। চান্স পেয়েছে তাই কি হয়েছে ছোট মা? ওর নাকি মেডিকেলে পড়ার খুব শখ, আর ও ভালো ছাত্রী। তাই যদি এখানে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট হবে। এই কলেজে তো দুর্বল ছাত্রছাত্রীদের অ্যালাও না, তাই ভালো কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে মেডিকেলে পড়তে চায়। তা পড়ুক, সমস্যা কি? এইখানে তো ওর কোনো আত্মীয় স্বজন নাই, তাই রহিম বলেছে এখানে নিয়ে আসলে কেমন হয়। আর মেয়েটা নাকি বলে অনেক লক্ষ্মী, সব কাজ করতে পারে। আর আমাদেরও তো একটা কাজের মেয়ে লাগবে, এতে সেই কাজও হয়ে যাবে। আমি ওই কাজের মেয়েকে ড্রপ করে নিয়ে আসতে পারবো না। ছোট লোকের সাথে এক গাড়িতে ছোট মা, ইম্পসিবল। কথাটা শুনে সবাই নাদিমের দিকে তাকালো। অবশ্য এরকম কথা নাদিম প্রায় শোনায়। তখন রহিম চাচা বলে উঠল, থাকো, গ্রামে পড়াশোনা করবে, এখানে পড়তে হবে না, আমি ফোন করে বলে দিব। কথাটা বলে রহিম চাচা চোখের পানি মুছতে মুছতে চলে গেল। তুই এটা কি করলি বাবা? মামনি কি বলছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে বলতে হয় না, তারা মনে কষ্ট পায়। পেলে পাক, আমি তাকে আনতে পারবো না বলে দিলাম। দিদিভাই, তুই নাদিমকে বলে দে মেয়েটাকে যেন নিয়ে আসে। আমি এর থেকে আর কোনো কিছু শুনতেই চাই না। বলে খাবার না খেয়ে উঠে চলে গেল ছোট মা। আমি যেতে পারবো না। সিঁড়ি দিয়ে যাবার সময় কথাটা শুনে বলল, আজ যেন বিকেলের মধ্যে এই বাড়িতে ওই মেয়েকে দেখতে পায়। কথাটা বলে শোঁ করে তার রুমে চলে গেল। মামনি ছোট মাকে বলো আমি যেতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। এবার যেন এ কথা বলেছে, সোতাই করতে হবে। আমি ওর উপর দিয়ে কোনো কিছুই বলতে পারবো না। আমি ওই ছোট লোককে ড্রপ করতে যাব? কখনো না। নাদিমও না খেয়ে অর্ধেক খাবার রেখে চলে গেল রুমের দিকে। খাবার টেবিলে নাদিমের আম্মু আব্বু আঙ্কেল আর ছোট বোন বসে খাবার খেতে লাগলো। কেউ কাকে ঠেকাতে গেল না, কারণ বলে কোনো লাভ নেই। একবার যা বলে তাই করে, সো সেটা বলে কিছু করতে পারবে না। নাদিমের মা কাজের মেয়েকে বলে উঠল, সুমি, জি বড় মা। তুমি রহিম কাকাকে ছোট মার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে বড় মা। তখন নাদিমের ছোট বোন বলে উঠল, আম্মু, ভাইয়া একবার না করেছে, তখন আর ভাইয়া যাবে না মনে হয়। তোর ছোট মা এবার যেটা বলেছে সেটা তোর ভাইয়ার থেকে বেশি কঠিন না। হ্যাঁ, কিন্তু ছোট আম্মু ভাইয়াকে এত ভালোবাসে, তাই ভাইয়াকে যেতে বলবে না? সেটা আর হবে না। কেন আম্মু? সেটা তোর ছোট মা ভালো জানে। বললো এখন তাড়াতাড়ি খেয়ে নি, ঘুরতে যাবে সবাই, শুধু ছোট মা বাদে। ও তাই? নাদিমের আব্বু বলে উঠল, দেখা যাবে না কেন? সেটা রেখা ভালো জানে। তখন নাদিমের আঙ্কেল বলে উঠল, ওর নাকি আজ ভালো লাগছে না। কেন, কি হয়েছে রেখার? কিছু না, ভাবি শুধু বললো মাথা ব্যথা করছে। মেডিসিন লাগাতে বলো। ঠিক আছে ভাবি। সবাই খেয়ে রুমের দিকে গেল। এখন আপনাদেরকে পরিচয় দেই। বড় মা হচ্ছে নাদিমের আম্মু। বড় মার দুটি সন্তান, এক নাসির আর ছোট বোন খুশি। আর ছোট মা তিনি হলেন নাদিমের খালা, মানে নাদিমের আম্মুর ছোট বোন। নাদিমের আম্মু ও খালা দুজন যমজ বোন ছিল। আর আব্বু আঙ্কেল মানে নাদিমের আব্বুর ছোট ভাই। নাদিমের আম্মুকে দেখতে এসে নাদিমের খালাকে পছন্দ হয়ে যায় তার দাদির। তখন নাদিমের দাদি বলে, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমার ছোট ছেলের সাথে আপনার ওই ছোট মেয়ের বিয়ে দিতে পারি।
তখন ছেলেকে পছন্দ করে সবাই, কারণ নাদিমের আপুর চেয়ে নাদিমের আঙ্কেল দেখতে অঞ্চ সুন্দর, তাই যমজ বোনের একসাথে বিয়ে হয়। নাদিমের আম্মুর 2টি সন্তান, নাদিম আর খুশি। আর নাদিমের খালা মানে ছোট মার কোনো সন্তান নেই, তাই নাদিমকে বেশি ভালোবাসে। কেউ নাদিমকে কিছু বলতে পারে না ছোট মার কারণে। যা কিছু ছোট মা করেন সব। ছোট মা অনেক রাগী আর জেদি, যা বলে তাই করে। এতে ছোট বড় সবাই তাকে সম্মান করে, আর বিশেষ করে ছোট মা যা বলে তাই করতে হয় সবার। থাক, এসব কথা পরে এক সময় বলবো। রহিম চাচা ছোট মার ঘরে চলে যায়। ছোট মার ঘরে নক করে, তখন ছোট মা বলে উঠলো, ভেতরে আসো। আমাকে কেন ডাকছেন ছোট ম্যাডাম? তুমি কি মন খারাপ করে আছো নাদিমের কথায়? আরে না ম্যাডাম, গরিব মানুষের আবার মন খারাপ হবে কেন? যা সত্যি তাই তো বলছে ছোট সাহেব। আরে তুমি এমন করে কথা বলছো কেন? প্লিজ কিছু মনে করো না রহিম, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আরে ম্যাডাম কি বলছেন আপনি? ক্ষমা তো আমার চাওয়া উচিত। ঠিক আছে, সেই কথা বাদ দাও। তুমি কি ফোন করে না করে দিয়েছো? হ্যাঁ, না করেছি। বাপ মামারা মেয়ে তো, তাই বুঝে বলে না করে দিয়েছি। তুমি এখন ফোন করে বলে দিবে বিকেলের ট্রেনে চলে আসতে। ছোট ম্যাডাম গ্রামে কলেজে পড়ুক, যদি ভালো রেজাল্ট হয় তাহলে পরে মেডিকেলে ভর্তি করে হোস্টেল থেকে পড়াশোনা করবে। আরে যেটা বলছি সেটা করো। ঠিক আছে। তাহলে এখন রুমে গিয়ে ফোন করে 2টা ট্রেনে ঢাকায় আসতে পারবে, আর আসতে আসতে 4টা বেজে যাবে। ঠিক আছে। তাহলে রুমে যাও এখন। রহিম চাচা চলে গেল। তার ছোট মা রকিং চেয়ারে বসে রইল। একটু পর রহিম চলে এলো রুমে। এরকম চেয়ারে বসে চিন্তা করছে দেখে বলল, নাদিমের আম্মু, বলতে চাইছিলাম কি, কথাটা শুনে তার দিকে তাকালো। কি বলবে বলো? নাদিম থাক, আমি ড্রপ করে নিয়ে আসি। রেখা কথাটা শুনে চোখ দুটি বড় বড় করে তাকালো। নাদিম তো যেতে ইচ্ছে করছে না, তাই আমি গিয়ে ড্রপ করে নিয়ে আসি, আর নাদিম খুশিদের সাথে ঘুরতে যাক। আমি যেটা বলছি সেটাই হবে, নাদিমকে আনতে হবে। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। হুম। আমি একটু বাইরে যাব, আধ ঘন্টা পরে চলে আসবো। চলে গেল রহিস। এদিকে রেখা শুধু চিন্তা করছে, আজ নাদিম খাবার খায় নাই। চেয়ার থেকে উঠে নাদিমের দিকে গেল। খাবার নিয়ে চলে গেল নাদিমের রুমে। নক করে রুমে ঢুকে গেল। নাদিম রাগ করে শুয়ে আছে। তখন কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করেছিস তাই না আব্বু? একবার ছোট মার দিকে তাকালো। আরে কথা বল। তুমি তো জানো এরকম কথা আমার একদমই পছন্দ না। ওরা গরিব আর আমরা ধনী, এতে কি তারা ছোট লোক? না, তারাও মানুষ, আমরাও মানুষ, এতে ধনী গরিব বোঝায় না। আমরাও তো গরিব ছিলাম, এখন বিয়ে হয়ে সেই জন্য ধনী। আর তাদের সামনে এসব কথা বলতে হয় না, এতে তারা অনেক কষ্ট পায়। এসব আর কখনো বলবে না, বলো? নিশ্চুপ। আচ্ছা, কথা না বললি আমি চলে গেলাম, আর কখনো আসবো না তোর কাছে। উঠে চলে যেতে লাগলো। তখন হাতটা নাদিম ধরে। তখন ছোট মা থেমে গেল। আম্মু আমাকে না খাইয়ে চলে যাবে? আর কি বলবে ছোট মা? এমন একটা কথা শুনতে পেয়েছে যা হাজার রাগ করে থাকলেও কথা না বলে পারবে না। চলো চলো চোখ নিয়ে বসে পড়ে খাটের উপর। কিছু বলতে পারছে না, কি বলবে। আম্মু ডাক শুনে যে মনটা শান্ত হয়ে গেছে। যত রাগ করুক না কেন, নাদিম যদি আম্মু বলে ডাক দেয় তখন সব কিছু ভুলে গিয়ে নাদিমের সাথে কথা বলে। আর তাই সে দুর্বল কথাটা মাঝে মাঝে সময় মতো বলে ফেলে। নাদিম ছোট মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, ছোট মাও কেঁদে দেয়। নাদিমের চোখের পানি মুছে দিয়ে বলে, আরে কাঁদতে নেই, এখন খা। আপনি কেন কাঁদতেছেন? একটা দুষ্টু ছেলের কথা শুনে বুকের ভিতর কেমন করে দিয়ে যায়, আর তখন চোখ দিয়ে পানি বের হয়। কথা নাই, আমি দুষ্টু তাই না? আরে দুষ্টু না, আমার লক্ষ্মী আব্বু। এখন খাও দাও, খুব ক্ষুধা লেগেছে। এই নিয়ে হা কর। হা, এখন আপনি খান। পরে খাবো। আচ্ছা তাহলে আমিও খাবো না। নাদিম অভিমানী করে একটু অন্যদিকে ঘুরে বসে গেল। ছোট মা বলল, এদিকে ঘুরে বস। খাবো না, বসবো না। আরে রাগ করিস কেন? আপনি না খেলে আমিও খাবো না। আচ্ছা দুজনে খাবো।
আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু আব্বু। আপনি আগে খান তারপর। তুমি আগে। না তাহলে কিন্তু। এনি হয়েছে হাকর। হা। ছোট মা নাদিমকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়া শেষ করে ছোট মা বলল, বিকেল 3:30 বের হয়ে ড্রপ করে আনো কিন্তু। আম্মু। আব্বু আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। লক্ষ্মী আব্বু আমার। ছোট মা চলে গেল রুম থেকে। নাদিম ভাবছে রাগ করে ভালো হয়েছে, 3টা চুমু ফ্রিতে আর আম্মুর ভালোবাসা। এসব ভাবতে ভাবতেই কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ল। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:45 বেজে গেছে। লাফ দিয়ে উঠে পড়ল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো। আসার সময় ফোন নাম্বারটা নিয়ে আসলো, তা না হলে চিনবে কেমনে। স্টেশনে চলে আসলো। আসতে লেট হয়ে গেছে তাই খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এক ভদ্রলোকের সাথে ধাক্কা খেলো। সরি আঙ্কেল। দিনের বেলায় চোখে দেখো না? সরি আঙ্কেল। কি এক ইংলিশ শব্দ পাইছি, কিছু হলে সরি সরি সরি। আঙ্কেল আমি তো ইচ্ছে করে ধাক্কা দেইনি। মেয়েদের দিকে তাকিয়ে হাঁটলে তো ইচ্ছে করে ধাক্কা দেওয়া লাগে না, এমনিতেই ধাক্কা লেগে যায়। যত সব ফালতু ছেলে কথাকার। কথাটা বলে হনহন করে চলে গেল লোকটা। লোকটার মেজাজটা খিটখিটে, দেখে বোঝা গেল নাদিমকে আগে থেকে লক্ষ্য করেছিল যে ও এই মেয়ের দিকে তাকিয়ে হাঁটতেছে। নাদিম ভাবছে সব তার ছোট মার জন্য হয়েছে। সে নিতে না পাঠালে এমনটা হতো না। সবাই কেমন চোখে তাকিয়ে আছে। চলে আসলো অন্য জায়গায়। তারপর ফোনটা বের করে ফোন দিল। হ্যালো, ফোন ধরছেন না কেন? আপনি কে? আপনার জম। কি বলছেন? আপনি আমাকে? কি বলছি মানে যেটা সত্যি সেটা বলছি। আমি আপনাকে চিনি না, ফোন রাখেন। ওই মেয়ে ফোন রাখবে না। আমি আপনাকে হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিল। হয়তো নাদিমের কথা শুনে ভয় পেয়েছে। নাদিম আবার ফোন দিল। রিং হচ্ছে কিন্তু ধরছে না। কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল। আবার কল দিল কিন্তু সেই রিং হচ্ছে কিন্তু ধরছে না। আর ফোন দিল না, কারণ যদি বন্ধ করে রাখে। কিছু টাইম ভেবে তার মেসেজ দিল। এই যে ম্যাম আমি আপনাকে নিতে এসেছি, দয়া করে ফোনটা রিসিভ করে কথা বলেন। সেন্ড করলো সেই নাম্বারটাতে। একটু পর ফোন আসলো। ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। আপনি ফোন ধরছেন না কেন? হ্যাঁ। মেয়েটা চুপ করে আছে, হয়তো ভয় পেয়ে আছে। তাই নাদিম বলল, সরি এইভাবে রেগে কথা বলার জন্য। সত্যি তো আপনি আমাকে রিসিভ করতে এসেছেন? আপনি কোথায় আছেন দয়া করে বলবেন। সন্ধ্যা হতে বেশি দেরি নাই, তাড়াতাড়ি বলেন। আমি টিকিট কাউন্টারের পাশে একটা সিটে বসে আছি। ঠিক আছে, আপনি ওখান থেকে এক পা সরবেন না, বুঝলেন? ফোনটা কেটে দিল। মেয়েটা খুব ভয় পেয়েছে মনে হয়। নাদিম টিকিট কাউন্টারের দিকে চলে আসলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। পশ্চিম আকাশে সূর্যি মামা লুকিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন কিছুটা ভিড় জমে যাচ্ছে স্টেশনে। কিছুক্ষণ হেঁটে চলে আসলো টিকিট কাউন্টারের কাছে। সিটে বসে আছে সেই মেয়েটি আর একটা বয়স্ক মহিলা, সাথে একটা বয়স্ক করে পুরুষ। শিওর হওয়ার জন্য ফোন দিল। দেখে হ্যাঁ এই মেয়েটাই, তাই তার কাছে গেল। তার দিকে একবার তাকালো, কিন্তু মেয়েটা নাদিমের দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে অনেক টেনশনে পড়ে গেছে। নাদিম পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, হ্যালো ম্যাম। কথাটা শুনে কেমন করে তাকালো। ভয়ে মুখটা শুকনো দেখাচ্ছে। এত ভয় খেয়েছে, না দেখে কেউ বিশ্বাস করবে না কতটা ভয় খেয়েছে। এভাবে তাকিয়ে কি দেখছেন ম্যাডাম? আপনি? আমি সেই যে আপনাকে রিসিভ করতে এসেছি, বুঝলেন? কথাটা শুনে মেয়েটা নাদিমের দিকে কেমন করে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। এটা দেখে নাদিম বলল, কি দেখছেন এমন করে? কিছু না। আপনি সত্যি করে বলেন তো কে আপনি? কথাটা শুনে নাদিম জোরে একটা হাসি দিল। নাদিমের হাসিটা শুনে আরো ভয় পেল মেয়েটি। বলল, অমন করে হাসছেন কেন? আরে আপনি পাগল নাকি? কেউ কি এরকম করে কিডন্যাপ করে কাউকে? হ্যাঁ করে তো। আমাদের গ্রামের একজনকে ঢাকায় এনে পাচার করে দিয়েছে। নাদিম ভাবলো মেয়েটি সত্যি অনেক বেশি ভয় পেয়ে আছে। তাই নাদিম বলল, আরে না, আমি কিডন্যাপার না, আমি আপনাকে নিতে এসেছি। রহিম চাচার ভাইয়ের মেয়ে না আপনি? কথাটা শুনে একটু সাহস পেল মেয়েটা। তাই বলল, রহিম চাচার আপনি কি হন? কিছু না, চলেন। কোথায়?
আরে আপনি রহিম চাচার বাসায় যাবেন না? হ্যাঁ যাব। চলেন। আমি একটু ফোনে কথা বলতে পারি? ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। ঠিক আছে। ফোনটা টিপে ফোনটা নিয়ে একটু দূরে গেল। তারপর কার সাথে কথা বলল। ফোনে কথা বলার সময় নাদিমের দিকে তাকিয়ে কি যেন বলল। কথা বলা শেষ করে নাদিমের কাছে এসে বলল, চলেন। এদিকে কোথায় যান? কেন, বাস স্টপে। গাড়ি নিয়ে এসেছি। ঠিক আছে চলেন। মেয়েটা তার ব্যাগ না নিয়েই চলে যেতে লাগলো। তাই নাদিম বলল, আপনার ব্যাগটা কে নিবে? পিছনে ঘুরে তাকিয়ে বলল, কে আবার? আপনি? রহিম চাচা বলেছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? রহিম চাচা আমাকে বলেছে ব্যাগটা আমি নিয়ে যাব। হ্যাঁ। আপনি কি ভালো করে শুনেছেন যে আমাকে আপনার ব্যাগটা নিয়ে যেতে বলেছেন? রহিম চাচা যখন বলেছিল, দেখ মা, তোকে যে রিসিভ করতে এসেছে তাকে ব্যাগটা নিতে দিস না, ও তোকে রিসিভ করতে গেছে, তাকে কিছু করিস না। এটা শুনে চাচাকে বললাম, ঠিক আছে তুমি চিন্তা করবে না, আমি তাকে দিয়ে ব্যাগ গাড়িতে উঠাবো। শুধু গাড়ি চালালে হবে না, বরং কাজও করতে হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কারণ আরো কথা বললে দেরি হবে, তাই ভাবলাম সরাসরি গিয়ে কথা বলবো। তাই দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলেন। কথাটা শুনে নাদিমের রাগ তো 1000+ হয়ে গেল। তাকে নাকি তার ব্যাগটা টানতে হবে, আর সে তো পুরো কথাটা ভালো করে না শুনে কি বলল তার চাচাকে। মেয়েটি বলল, আরে কি ভাবছেন? হ্যাঁ যান, কিছু ভাবতে হবে না, আমি 10 টাকা দিয়ে দিব। চা বা পান না হয় সিগারেট কিনে খেন। আরে তাও দাঁড়িয়ে আছেন কেন, চলেন ব্যাগটা নিয়ে। ও বুঝেছি, 10 টাকা দিয়ে হবে না, ঠিক আছে 20 টাকা দিব। আচ্ছা, আপনি আমাকে কি ভাবছেন? কেন, ড্রাইভার? কি? নাদিম ভাবছে তার বাড়ি যাচ্ছে, তার গাড়িতে যাচ্ছে, আর তাকে বলছে ড্রাইভার। মেয়েটি আবারও বলল, ও বুঝেছি, ড্রাইভার বললে খুব খারাপ লাগে। আপনি কিন্তু। ঠিক আছে ড্রাইভার বলবো না, চলেন তো, চাচা খুব টেনশন করছে। আপনি ভুল বুঝতেছেন, আর এই ভুলের ক্ষমার জন্য কি করবেন সেটা আমি নিজেও জানি না। কিছু বললেন? কই না তো। তাহলে চলেন। চলেন। নাদিম তো রাগে শেষ, তাকে নাকি ব্যাগ টানতে হচ্ছে। নাদিম ব্যাগটা গাড়ির ভেতর রেখে উঠে পড়লো, কিন্তু মেয়েটা উঠছে না। তাই আবার গাড়ি থেকে নেমে বলল, কি হলো, গাড়িতে উঠছেন না কেন? আমি পেছনের সিটে উঠতে পারবো না। সামনের ড্রাইভারের কাছে সিটে বসে পড়েন। আমি খুলতে পারি না। কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলে পড়লেন কখন? আরে কিছু না। তাহলে খুলে দিন। নাদিম খুলে দিয়ে বলল, গিয়ে বসে পড়েন। ঠিক আছে। নাদিম গাড়িতে বসে মেয়েটার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তাই মেয়েটি বলল, কি দেখছেন এমন করে? কিছু না। তাহলে চলেন। বেলটা লাগিয়ে নিন। কেন লাগাবো? আমি সেটা পারি না। ঠিক আছে, আমি লাগিয়ে দেই। না, আপনার মতলব কি? মতলব মানে? আপনি কেন লাগিয়ে দিবেন? ঠিক আছে, আপনি নিজে লাগান। মেয়েটা চেষ্টা করছে বেলটা লাগানোর, কিন্তু পারছে না। আর নাদিম সেটা দেখে হাসছে। তাই মেয়েটি বলল, হাসছেন কেন? এমনি। শোনেন, আমি কখনো গাড়ির বেল্ট লাগাইনি, তাই পারছি না। দেখে বোঝা যাচ্ছে। মানে? কিছু না, আমি কি লাগিয়ে দেব? ঠিক আছে লাগিয়ে দিন, কিন্তু শরীরে টাচ করতে পারবেন না। ঠিক আছে। নাদিম বেলটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি বলল, আপনি কয় বছর ধরে গাড়ি চালান সেই বাড়ির? কথা শুনে তার নাদিম মেয়েটির দিকে একবার তাকালো। সে কি বলছে সে নিজেও জানে না। নাদিম বলল, হঠাৎ এই প্রশ্ন? এমনি। আচ্ছা, আপনি আমাকে কেন গাড়ির ড্রাইভার মনে করছেন? বারে, গাড়ির ড্রাইভার থেকে গাড়ির ড্রাইভার বলবো না তো কি বলবো? আপনি ভুল বলছেন, আমি সেই বাড়ির বড় ছেলে। কথাটা শুনে মেয়েটি একটু হাসলো। নাদিম জিজ্ঞাসা করলো, হাসছেন কেন? হাসি এজন্য যে বাড়িওয়ালার ছেলে কখনো ছেঁড়া প্যান্ট পরবে না। মেয়েটির কথাটা শুনে নাদিম বুঝতে পারলো মেয়েটি কোনো এতক্ষণ এই কথা বলছে। চুপ হয়ে গেলেন কেন? এমনি। এমনি নাকি ধরা পড়ে গেছেন সেজন্য চুপ হয়ে গেছেন? নাদিম ভাবছে মেয়েটি গ্রাম থেকে এসেছে, তাই হয়তো এমনটা ভাবতেছে। মেয়েটি আবারও বলল, আমি জানি আপনি ধরা পড়ে গেছেন। পাগল হলেন নাকি? আর কেন ধরা পড়ব? এই যে বলছেন বাড়ির বড় ছেলে। নাদিম ভাবছে মেয়েটি কি সত্যি ভালো ছাত্রী, নাকি মিথ্যে বলে বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছে রহিম চাচা। এরকম গোবর মাথা নিয়ে গোল্ডেন A+ পেয়েছে।
নাদিমের এসব ভাবনার মাঝেই মেয়েটি বলে উঠল, আমি জানি আমাকে মিথ্যা বলে নিজেকে বাড়ির বড় ছেলে পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে এই বাড়ির বড় ছেলে যদি সেটা জানতে পারে তাহলে আপনাকে কি করবে তা আপনি কল্পনাও করতে পারছেন না। যখন বাসার ভেতর ঢুকে জানতে পারবে আমি কে, তখন কি হবে সেটা নিজে একবার ভেবে দেখেন। কিছু বললেন? কই না তো। আচ্ছা, যদি বাসায় গিয়ে জানতে পারলেন আমি ওই বাসায় বড় ছেলে, মানে একমাত্র ছেলে, তখন? সেটা কখনো হবে না, তাই এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আপনি শিওর করে বলেন তো ওই বাড়ির বড় ছেলে কেমন হবে? চাচার কাছে শুনেছি ছেলেটা নাকি ভীষণ ভালো, কিন্তু মাঝে মাঝে মাথায় সমস্যা হয়। হোয়াট? মানে? কিছু না। আপনি কেমন করে জানলেন তার মাথায় সমস্যা আছে? নাকি রহিম চাচা বলেছে? আরে রহিম চাচা বলবে কেন, আমি বুঝতে পেরেছি। কেমনে বুঝলেন? রহিম চাচা বলে ছেলেটি নাকি মাঝে মাঝে রেগে গিয়ে খাবার না খেয়ে উঠে আসে, কারো কথা শোনে না, আর বিশেষ করে ছোট মার কথা বেশি শোনে, যা বলে তাই করে। আরো কিছু, সেটা আপনাকে শুনতে হবে না। ড্রাইভারের মতো গাড়ি চালান। হোয়াট? এই যে বারে বারে আমার দিকে তাকাচ্ছেন, সেটা ওই বাড়ির বড় ছেলে পছন্দ করে না। সো আমার দিকে না তাকিয়ে গাড়ি চালান, তাহলে বেঁচে যাবেন। না হলে কি করবে? ওই বাড়ির বড় ছেলে চাকরি থেকে বরখাস্ত করবে, তাই তো? হ্যাঁ, আর আপনাকে এতে শাস্তি দিতে পারে। বাসায় চলে আসলো। গাড়ি থামাতেই মেয়েটি গাড়ি থেকে নেমে ব্যাগ রেখে বাসার ভিতরে যেতে লাগলো। পিছন থেকে নাদিম বলল, এই যে ম্যাডাম। কথাটা শুনে পিছনে ভাব নিয়ে তাকালো। কিছুক্ষণ নাদিমের দিকে তাকিয়ে থেকে এগিয়ে এসে বলল, কি হয়েছে, চিল্লানি দিলেন কেন পেছন থেকে? নাদিম কিছু বলতে নিয়েও বলছে না, শুধু ছোট মার জন্য রাগ কন্ট্রোল করে নাদিম বলল, আমি চিল্লানি দিয়েছি মানে? মাথা ঠিক আছে আপনার? আমি তো আস্তে ডাক দিয়েছি। হ্যাঁ, আস্তে ডাক দিয়েছি তাই না? আর মাথা তো ঠিক জায়গায় আছে, ঘাড়ের সাথে আছে। কার পাল্লায় পড়লাম রে বাবা? আপনার জমের পাল্লায় পড়েছেন। এতদিন তো বাসার সবাই বুঝতে পারেনি আপনি কেমন। আমি প্রথমে বুঝতে পেরেছি আপনি কিরকম। দেখেন, বেশি বুঝতেছেন কিন্তু। কি করবেন? ধ্যাত। মেয়েটি চলে যেতে লাগলো। পিছন থেকে নাদিম বলল, এই যে ম্যাডাম, আপনার ব্যাগটা নিবে কে? কেন, আপনি নিয়ে আসেন ভেতরে। মানে আমি আপনার ব্যাগ নিয়ে ভেতরে যাব? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, বলতে পারেন আমি পাগল হয়ে গেছি। বলে চলে যেতে লাগলো বাসার ভিতরে। নাদিম বলল, এই ম্যাডাম, আমি পারবো না। নাদিম তার ছোট মার উপর খুব রাগ করে মনে মনে বলছে, কেন এই পাগলকে আনতে পাঠালো। কি আর করা, গাড়ি থেকে ব্যাগটা নামিয়ে বাসার ভিতর চলে আসলো। মেয়েটা দরজার কাছে দাঁড়িয়ে আছে। নাদিম তো রাগে শেষ। মেয়েটি আগে বাসার ভিতরে চলে গেল, তার পিছনে পিছনে নাদিম চলে আসলো। নাদিমের মামনি আর ছোট মা ড্রয়িং রুমে বসে আছে। ওদের এরকম দেখে সবাই জানি কেমন চোখে তাকিয়ে আছে। সবাই এটা উপলব্ধি করছে যে কিনা নিজের ব্যাগটা নিজে নিতে চায় না, সে আজ অন্যজনের ব্যাগ টানছে। মামনি একটা হাসি দিল, তারপর হাত নিয়ে মুখের হাসিটা থামালো। কারণ নাদিমের চোখে যে বারুদের মতো হয়ে আছে শুধু মেয়েটা দেখছে না, তাছাড়া সবাই দেখছে। সে তো তাদের দিকে তাকিয়ে আছে। ছোট মা হাসছে, কিন্তু মামনির মতো না, মিষ্টি মিষ্টি হাসছে নাদিমকে দেখে। মামনি কিছু বলতে যাবে, তখন নাদিম মামনিকে চোখ টিপ দিল। মামনি সেটা বুঝতে পারলো। ছোট মা তখন একটু বেশি হাসছে। ভাগ্য ভালো, খুশি নাই। মামনি তখন বলল, কেমন আছো তারিন? মেয়েটির নামটা সুন্দর, তার সাথে সুন্দরী আছে, কিন্তু একটু সুন্দরী মানে সবার মতো ভালো সুন্দরী না, তাদের মাঝে পড়ে। মানে সুন্দরী বলে চলে, আবার কালো তাও না, মানে একটু সুন্দরী। তারিন বলল, জি আন্টি, ভালো। আপনারা? এই তো আল্লাহর রহমতে ভালো আছি আমরা। তা রহিম চাচা কোথায়? আছে তার রুমে। তা বাসার সবাই কোথায়? মামনি নাদিমের দিকে তাকিয়ে হেসে বলল, এখানে আছে। এইখানে মানে আন্টি? তখন ছোট মা হেসে বলে উঠল, সবাই রুমে আছে। তারিন কি যেন মনে করে নাদিমের দিকে তাকালো, তারপর কি যেন ভেবে বলল, ও সরি ড্রাইভার ভাইয়া, আমার মনে নেই আপনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। সরি, আমার সত্যিই মনে নেই। এটা শুনে মামনি আর ছোট মা হাসছে, আর নাদিম তো রাগে ফুঁসছে। ঠিক আছে, বলেন রুম কোথায়, আমি রেখে দিয়ে আসি। না ভাই, সমস্যা নেই, আপনি এখানে রেখে যান, আমি রুমে নিয়ে যাব। ব্যাগটা রেখে নাদিম চলে যেতে লাগলো। তার আগে মামনি বলতে যাবে, তখন চোখের ইশারায় না করলো বলতে। নাদিম একটু এগোতেই পিছন থেকে তারিন ডাক দিল,
এই যে ড্রাইভার ভাইয়া। নাদিম দাঁড়িয়ে গেল। তারিন বলল। নাদিম চলে আসলো তারিনের কাছে। দুজন তো হেসে যাচ্ছে তখন থেকে। অবশ্য যদিও মামনি তখন বলে দিত নাদিম এবাড়ির ছেলে, তখনই এই অ্যাক্টিং করতে হতো না, কিন্তু নাদিম এই অ্যাক্টিং করছে কারণ দেখবে সে কি করে। ভাইয়া মানে আপনাকে তো বলেছিলাম ব্যাগটা নিয়ে যান, তাহলে 10 টাকা দিব। আল্লাহ তাআলা বলেছেন শ্রমিকদের পারিশ্রমিক ঘাম শুকানোর আগেই দিয়ে দাও, কিন্তু মনে ছিল না, তাই তার জন্য সরি। এই নিন 20 টাকা, চা পান খেয়ে নেবেন। নাদিম মামনি আর ছোট মার দিকে তাকালো। দেখলো দুজনের মুখে হাসি আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে চাচ্ছে নাদিম কি করবে, টাকা নিবে কি নিবে না। তারিন বলল, আরে ওদিকে তাকিয়ে আছেন কেন? তারা কিছু বলবে না, টাকাটা নিন। নাদিম টাকাটা নিয়ে নিল। টাকাটা নিয়ে মামনি আর ছোট মায়ের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তারিন বলল, আরে তাদের দিকে তাকিয়ে আছেন কেন? আপনি তো ইচ্ছে করে টাকা নিচ্ছেন না, বরং আমি নিজেই ইচ্ছে করে দিচ্ছি, তাই কিছু বলবে না। তারপর তারিন মামনি আর ছোট মার উদ্দেশ্যে বলল, আন্টি আসলে ড্রাইভারের কোনো দোষ নেই, আমি ইচ্ছে করেই টাকাটা দিচ্ছি, তাই কিছু বলবেন না। ঠিক আছে, কিছু বলবো না। ভাইয়া এখন যান, আর কোনো সমস্যা নাই। নাদিম চলে যেতে লাগলো। তখন কে যেন ভাইয়া বলে ডাক দিল। ভাইয়া? খুশি মানে নাদিমের ছোট বোন ডাকছে। নাদিম খুশিকে ইশারা দিয়ে ভাই বলতে নিষেধ করছে, কিন্তু খুশি বুঝতে পারেনি। ভাইয়া, তুই এভাবে চোখ দিয়ে কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারিন অবাক হয়ে তাকাচ্ছে। খুশি এবার ওর মামনিকে বলল, মামুনি, ভাইয়া এরকম করছে কেন? ভাইয়ার কিছু হয়েছে নাকি? না মানে খুশি। তখন তারিন খুশির কথা শুনে অবাক হয়ে গেল। একবার নাদিমের দিকে তাকায়, আবার খুশি ও মামনিদের দিকে। তারপর বলল, আন্টি আমি আসলে বুঝতে পারিনি। কেন, কি হয়েছে? কিছু না। হ্যাঁ, এখন বোঝো আমি কে আর কি করবে সেই ডিসিশন নাও বেবি। তারিন কিছু বলতে যাবে, তখন নাদিম চলে আসলো রুমের দিকে। রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তার রেস্ট নিল। অতঃপর রাতের সবাই মিলে খাবার খাচ্ছে। তারিন আর নাদিম সামনাসামনি বসেছে। সবাই মানে রহিম চাচা আর কাজের মেয়েটা একসাথে খায় না। ছোট মা প্রায় বলতো সবাই একসাথে খেতে, কিন্তু তারা দুজন বলে সমস্যা নেই, আপনারা খেয়ে উঠেন, আমরা পরে খেয়ে নিব। মামনি আর ছোট মা এটা পছন্দ করে না, তারাও তো মানুষ, একসাথে খেতে বসলে কি হবে। কিন্তু রহিম চাচা আর কাজের মেয়েটি খায় না, তারা ওদের খুব সম্মান ও শ্রদ্ধা করে, তাই হয়তো একসাথে খায় না। সবাই খেতে লাগলো। অবশ্য তারিনও খেতে চায়নি, বরং মামনি আর ছোট মার জড়াজড়িতে একসাথে বসে খেতে লাগছে। নাদিম খাবার খাচ্ছে আর তারিনের দিকে তাকিয়ে আছে। নাদিম দেখার চেষ্টা করছে তারিন ওর দিকে তাকায় কিনা, কিন্তু তারিন প্লেটের দিকে মানে খাবারের দিকে দৃষ্টিপাত করে খাচ্ছে। ভয়ে ভয়ে খাবার খাচ্ছে। হয়তো ভাবতেছে কাল মানে প্রতিদিন কি হবে। নাদিম একবারে বলার পরও ড্রাইভার বলে যাচ্ছিল, একবারও তাকাচ্ছে না নাদিমের দিকে। কিছুক্ষণ পর ছোট মা বলে উঠল, নাদিম, জি ছোট মা। তুমি আজকে আমার পাশের রুমে ঘুমাবে। কেন ছোট মা? আজকে তারিন তোমার রুমে শোবে। কথাটা শুনে তারিন নাদিমের দিকে তাকালো। ঠিক আছে ছোট মা। আন্টি সমস্যা নাই, আমি চাচার রুমে ফ্লোরে ঘুমিয়ে থাকবো। আরে তুমি পাগল নাকি? ফ্লোরে শুয়ে থাকবে কেন? আমি আমাদের বাড়িতে কত ফ্লোরে শুয়ে থেকেছি। তখন রহিম চাচা বলে উঠল, সমস্যা নাই, তারিন আমার রুমে শুয়ে থাকবে। তুমি ড্রাইভারের রুমে শুয়ে থাকবে, রহিম তুমি তোমার রুমে থাকবে। না মানে আন্টি। আরে ভয় পাচ্ছ কেন? নাদিম তোমাকে কিচ্ছু বলবে না। না মানে। আরে সমস্যা নেই, নাদিম কিছু বলবে না। কাল তোমার রুম রহিম দেখিয়ে দিবে, কাল থেকে সেখানে থাকবে। আচ্ছা নাদিমের রুমে থাকো। না মানে। আরে না মানে বলছো কেন? সমস্যা নেই, নাদিম কিছু বলবে না, ভয়ের কোনো কারণ নেই। তখন তারিন আর একবার নাদিমের দিকে তাকালো। নাদিম স্বাভাবিকভাবে তাকালো। তারিন ভয়ে মুখটা কেমন করে রেখেছে। নাদিম খেয়ে রুমে চলে আসলো। কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হলো। ছোট মার পাশের রুমে যাওয়ার সময় ছোট মার রুমে ওকে দিল। দেখে তারিন আর ছোট মা গল্প করছে। নাদিম আর কিছু বলল না। ছোট মা নাদিমকে দেখে বুঝতে পেরে বলে উঠল, কিছু বলবি? না ছোট মা, গুড নাইট। গুড নাইট। নাদিম রুমে গিয়ে অফিসের কাজ করতে লাগলো। কিছুক্ষণ অফিসের কাজ করে শুয়ে পড়লো। সারাদিন অনেক ধকল গেছে, টায়ার্ড লাগছে। আর ভাবতে লাগলো তারিন এত কথা বলতে পারে, কেউ বুঝতে পারবে না। সবকিছু ভাবনা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লো।
সকাল সকাল নাদিমের ঘুম ভাঙলো। নাদিমকে তার মামুনি ফজরের নামাজ পড়ার জন্য ডেকেছিল, কিন্তু নামাজ পড়তে যায়নি। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6:50 বাজে। ব্রাশ করার জন্য ওয়াশরুমে চলে আসলো। অতঃপর ফ্রেশ হয়ে রুমের দিকে চলে গেল। রুমের দরজার কাছে গিয়ে থেমে গেল। তারিন কোরআন শরীফ তেলাওয়াত করছে। নাদিমের কাছে খুব সুন্দর লাগছে তারিনের কোরআন শরীফ তেলাওয়াত। তারিন আসলে খুব ভালো মেয়ে। নাদিম দরজার কাছে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে। কোরআন শরীফ তেলাওয়াতে শুনতে লাগলো মন দিয়ে। হঠাৎ আর শুনতে পেল না কোরআন শরীফ তেলাওয়াত। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:38 বাজে, মানে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। মানে 20 মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছিল। হঠাৎ কারো ডাকে চমকে উঠলো। এই যে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। নাদিম তারিনের দিকে তাকালো। নাদিমের কেমন জানি একটা ভালো লাগছে, সেটা কি বুঝতে পারছে না। কাল তো এরকম লাগছিল না, তার মানে কাল সুন্দরী ছিল না, আজ সেই রকম লাগছে। হয়তো সবার মতো ফর্সা চেহারা না, একটু কালো মানে শ্যামলা, তবুও সব সুন্দরীকে হার মানাবে। কি এমন কাজ করেছে যেটা তার চেহারা, তার সৌন্দর্য ফুটে উঠেছে, সেটা নাদিম বুঝতে পারে না। আবারও তারিন বলল, কি হলো? সমস্যা নাই, ভেতরে আসেন, আমি চলে যাচ্ছি। নাদিম কি বলবে বুঝতে পারছে না। তখন তারিন আবারও বলল, আরে কালকের জন্য এখনো রাগ করে আছেন? আসলে গ্রামের মানুষ তো, তাই বিশ্বাস করতে পারি নাই। নাদিম তারিনের চোখের দিকে এক পলকহীন ভাবে তাকিয়ে আছে। সেটা সে বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলছে না। সে বুঝতে পারছে না নাদিম এমন করে তাকানোর কি রহস্য। তখন তারিন আবারও বলল, আপনি ভেতরে আসেন, আমি চলে যাচ্ছি। আরে সেরকম কিছু হয়নি। আচ্ছা, আপনার কি কোরআন শরীফ তেলাওয়াত করা শেষ? কেন? আপনি কি আমার কোরআন শরীফ তেলাওয়াত শুনছিলেন? না মানে হ্যাঁ, শুনছিলাম। ও, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না? না মানে আমি পারি না। কেন? আপনাদের এখানে হুজুর বা মক্তব বা মাদ্রাসা নাই? মাদ্রাসা ছিল, কিন্তু ভালো লাগেনি পড়তে, তাই আব্বু জোর করেনি, আর আমিও পড়িনি। ও সমস্যা নাই, শিখে নেবেন। এখন আর এই বয়সে ইম্পসিবল, আমাকে দিয়ে হবে না। আরে এই বয়সে মানে? আপনি জানেন না যে শিক্ষার কোনো শেষ নাই আর শেখার কোনো বয়স নেই? যে কেউ যে কোনো বয়সে শিক্ষা নিতে পারে, সে ছোট বয়সেই হোক বা যুবক হোক বা বয়স্ক মানুষ হোক, তার যদি ইচ্ছা থাকে তাহলে শিখতে পারবে। তেমনি আপনারও ইচ্ছা হয় তাহলে শিখতে পারবেন। আর প্রত্যেক মুসলমানের উচিত কোরআন শরীফ শিক্ষা করা, আল্লাহর হুকুম সঠিক মতো পালন করা, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা, তাহলে সে জান্নাতে যাবে। তেমনি আপনারও কোরআন শিক্ষা করা জরুরি। নাদিম তারিনের কথাটা মন দিয়ে শুনছিল। তারিন অনেক সুন্দর করে কথা বলে। নাদিম বলল, ইনশাআল্লাহ চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না, যেই রকম অফিসের কাজকর্ম করছেন সেই রকম ভাবে এইটাতে পরিশ্রমী করতে হবে। ঠিক আছে, দেখা যাক। আল্লাহ আপনাকে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। নাদিম তার দিকে তাকিয়ে আছে। আজ নাদিমের কাছে তারিনকে খুব ভালো লাগছে। তখন তারিন আবারও বলল, কেউ যদি ভালো কিছু বা দোয়া করে তখন আমিন বলতে হয়। যেরকম আমি বললাম সেরকম ভাবে কেউ বললে আমিন বলবেন। আমিন বললে কি হয়? আরে আপনি এটাও জানেন না? আমিন বললে আল্লাহ কবুল করুন, মানে আমিন মানে আল্লাহর কাছে কবুল করেন, এরকম বলা। ও ও, আপনার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, রান্না করতে হবে। মানে আপনি রান্না করবেন কেন? কাজের মেয়ে তো আছে। আরে আমি কাজের মেয়ের মতো সব কাজ করতে পারি, তাই বলে দিছি। একটা কাজের মেয়ে দরকার ছিল, টাকা লাগবে না, আমি কাজের মেয়ের সব কাজ করে দিব, বলতে পারেন কাজের মেয়ে। আপনি কাজের মেয়ের কাজ করবেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি এই বাসায় এসেছি, থাকবো, তাতে অনেক খরচ হবে। এতে কাজের মেয়ের মতো কাজ করলে কিছুটা খরচ কমে যাবে। আপনাকে ছোট মা কাজ করতে দিবে না? আরে সমস্যা নেই, আন্টিকে বলেছি। সে প্রথমে না করেছিল, কিন্তু আমি বলাতে বলেছিল তুমি এখানে থেকে পড়াশোনা করবে, তাছাড়া এগুলো করার জন্য কাজের মেয়ে আসবে কাল থেকে। তখন আমি বললাম সমস্যা নেই, আমি সব করতে পারি। সো আমার জোরাজোরিতে না করে দেয় কাজের মেয়েকে। ও ও মনে নেই? আপনার অফিস 10টার দিকে, আর আমি কথা বলে যাচ্ছি। আচ্ছা, পরে কথা হবে। বলে চলে গেল। নাদিম তার চলে যাওয়া দেখছে। মেয়েটা অনেক জ্ঞানী, কিভাবে সব কথা গুছিয়ে বলল। নাদিম রুমের ভিতর চলে গেল। রুমে এসে অবাক হলো,
এটা কি তার রুম নাকি ভুল করে অন্য কারো রুমে চলে এসেছে? সবচাইতে বেশি অবাক হলো বিছানা দেখে। কাল রাতে যেরকম করে রেখে দিয়েছে সেরকম ভাবে গোছানো। নাদিম ভাবছে তাহলে কি বিছানা বাদে সবকিছু গুছিয়ে রেখেছে? বাহ, অসাধারণ এক ঘর বানিয়েছে। তাহলে সে কি বিছানা না শুয়ে ফ্লোরে শুয়েছিল? সেরকম ভাবে তো শুয়েছিল না। ফ্লোরে তো কিছু বিছানো নেই যে তার উপর শুয়ে থাকবে। তাহলে সারা রাত কি করেছে? নাকি সারা রাত গুছিয়েছে? পিছনের দিকে তাকাতে বুঝতে পারলো সোফায় ঘুমিয়েছিল। বালিশটা দেখে বোঝা যাচ্ছে। এসব চিন্তা বাদ দিয়ে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে লাগলো। হঠাৎ ফোনে কল আসলো। আসাদুজ্জামান রাজ নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠলো। তখন ফোনটা রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া। তাহলে চিনতে পেরেছো? জি ভাইয়া। আর কেন চিনতে পারবো না বলেন তো ভাইয়া? যে বড় ভাইয়া আমাদেরকে সব সময় কলেজের সব কাজ করে দিয়েছে এবং কি কোনো কিছু দরকার হলে সেটা সলভ করেছে, তাকে কিভাবে ভুলে যাব বলেন তো? নাদিম, তুমি এখন ভালো কথা বলতে পারো। জি ভাইয়া, অনেক পাল্টে গেছি। আচ্ছা, অফিসের খবর কি তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আপনার? আল্লাহর রহমতে ভালোই। তা তোমার গল্পের কি খবর? মানে নাদিম আইডিটা কোথায়? এখন তো গল্পই পাই না। না মানে ভাইয়া এখন ব্যস্ত মানুষ, তাই সবসময় হয় না, তাই লেখালেখি কাজটা বন্ধ করে দিয়েছি। ও, আর তোমার গল্পের বেশ কয়েক জায়গায় কপি করে পোস্ট দিয়েছে, মনে করতাম সেটা তোমার আইডি, কিন্তু না, পরে টাইমলাইন ঘুরে দেখি তোমার আইডি না, পরে আনফ্রেন্ড করে দিই। কিছু কিছু কপিবাজদের জন্য লেখালেখির কাজটা আর করি না। আর যদি টুকটাক লেখি সেটা নাদিম আইডি ছাড়া কোথাও পাবেন না। আর কোথাও পেলে সেটা কপিবাজদের কপি করে নিজের নাম দিবে। আর এই একটা গল্প লিখছি, সেটা সবাই কপি করছে, তাই আর লিখি না। আচ্ছা, পরে কথা হবে, তোমার ভাবি ডাকছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিল। এতক্ষণ যার সাথে কথা বলল সে হলো কলেজের বড় ভাই। সব কাজে নাদিমকে সাহায্য করত। অনেকদিন বাদে কথা বলল। খুব ভালো মানুষ তিনি। নাদিমকে খাবার খেতে ডাকছে, তাই চলে আসলো খাবার টেবিলে। সবাই বসে আছে, একসাথে খাবে। নাদিমের জন্য অপেক্ষা করতেছিল। খাবার খেতে লাগলো। একটুখানি খাবার মুখে দিয়ে বুঝতে পারলো খাবারের মজা। অনেক সুস্বাদু হয়েছে খাবারটা। সবাই খেয়ে একই কথা, খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। ছোট মা বলে উঠলো, তারিন, তুই এত ভালো রান্না করতে পারিস? না মানে জানি না সুস্বাদু হয়েছে কিনা, এইসব রান্না আম্মু শিখিয়েছে। সত্যি খুব সুস্বাদু হয়েছে তারিন। তখন মামুনি বলে উঠলো, দেখা লাগবে না রহিমের ভাতিজি। তখন নাদিম বলে উঠলো, সত্যি মামুনি, খাবারটা অসাধারণ সুস্বাদু হয়েছে। তখন খুশি বলে উঠলো, আম্মু, খাবারগুলো ফ্রিজে রেখে দাও, প্রতিদিন খাবো। সবাই হেসে দিল। এটা শুনে তারিন মিষ্টি হাসছে। নাদিম সকালের খাবারটা খেয়ে রুমে আসলো। এখন অফিসের জন্য রেডি হচ্ছে। তারপর অফিসে চলে আসলো। সন্ধ্যায় বাসায় এসে রেস্ট নিল। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লো। আজ আর অন্য রুমে না, নাদিয়া নিজ রুমে শুয়ে পড়লো। নাদিম নিজ রুমে শুয়ে পড়লো আর তারিনের রুম পরিষ্কার করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যায়। আবার সন্ধ্যায় বাসায় চলে আসে। প্রতিদিন সুস্বাদু খাবার খায়। এভাবে কেটে গেল 4টি দিন। আজ সকালে খাবারের টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন ছোট মা বলে উঠলো, নাদিম, জি ছোট মা। আজ তারিনকে অফিসে যেতে কলেজে নামিয়ে দিও। ঠিক আছে। তারিন, তুমি রেডি হয়ে থেকো, নাদিম তোমাকে নামিয়ে দিয়ে যাবে কলেজে। আজ প্রথম দিন, প্রথম কলেজ, একটু সেজে গুজে যেও। জি আন্টি। তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে। নাদিম খাবার খেয়ে রুমে চলে আসলো। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। একটু পর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:15 বেজে গেছে। পরিপাটি হয়ে রুম থেকে বের হলো। সিঁড়ি দিয়ে নামছে, তখন মামুনি পিছনে থেকে ডাক দিল, নাদিম, জি মামুনি। একটু আমার রুমে আয় তো। আসছি। মামুনি রুমে চলে গেল। পিছনে পিছনে নাদিমও চলে গেল। রুমে গিয়ে নাদিম মামুনিকে বলল, মামুনি কেন রুমে এলাম? কথাটা শুনে নাদিমের দিকে একবার তাকালো। তারপর কি যেন ভেবে ডয়ারে কি যেন খুঁজতে লাগলো। নাদিম ঘড়ির দিকে তাকালো, দেখে 9:22 বাজে। কলেজে যেতে প্রায় 25 থেকে 30 মিনিট লাগবে। আর অফিসে যেতে তো অনেক দেরি হবে। একটু পর মামুনি একটা পাইল বের করে নাদিমের দিকে দিয়ে বলল, নাদিম, এটা জুয়েলারি দোকানে দিয়ে যাবে? কেন মামুনি? জুয়েলারি দোকানে গিয়ে কি করে? গহনা কিছু মেয়েদের সামগ্রী বানায়।
আমি ফোনে কথা বলছি, শুধু তুই এটা দিয়ে আসবি। এখন যেতে দিয়ে যাব। এখন তো কলেজের দিকে গেলে এমনি দেরি হবে, তারপরে আবার ব্যাক করে এসে সেখানে দিতে হবে। আরে গাধা, বলছি আমি যে যাওয়ার সময় দিয়ে যাবি। তাহলে ব্যাস, ফেরার সময় মনে করে দিয়ে আসবি। আপনি তো ছোট ভাইকে নিয়ে যেতে পারেন। গেলে তোরে বলতাম না, তাহলে? কিন্তু আমার যে মনে থাকে না। কিছু বলবি? কই না তো। এই নি। আমি পায়েলটা নিয়ে মামনির রুম থেকে চলে এলাম। নিচে আসতে দেখে টাসকে খেলাম। এটা কে, তারিন নাকি অন্য কেউ? এত সুন্দরী লাগছে কেন? যতটুকু সুন্দরী তার চেয়ে বেশি সুন্দরী লাগছে। এত মেকআপ কেন নাই মেয়ে মানুষ বুঝতে পারি না, তবুও সুন্দরী লাগছে তারিনকে। চুলগুলি দেখা যাচ্ছে না, হিজাব দিয়ে ঢাকা, চোখে কাজল নিয়েছে, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক নিয়েছে। না না, হালকার বদলে বললে ভুল হবে, গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিয়েছে। আর একটা জামা পড়েছে, সেটার নাম জানি না, তাই বলতে পারছি না, কারণ মেয়েদের পোশাকের উপর এত পারদর্শী না, তাই বলতে কষ্ট হচ্ছে। কিন্তু মনে হচ্ছে লেগিস পোশাক পরেছে, মানে পায়ে একজোড়া চটি পড়েছে ম্যাচিং করে। বাহ, সব মিলিয়ে একদম পেতনির মতো লাগছে। আরে আরে, পেতনি বললে ভুল হবে, অসাধারণ সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো এক অপসরী, হয়তো শ্যামলা হতে পারে, কিন্তু এখন কেউ বলতে পারবো না মেয়েটা কালো। সবাই বলতে হবে একটা সুন্দরী কোনো একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে, সেটা কেবল লক্ষ্য করলো। আমি চোখটা তার দিক থেকে সরিয়ে নিলাম। আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি তারিনের দিকে আর চোখে তাকিয়ে দেখলাম, তারপর বললাম, এখন চলেন। আমার দিকে হাবলার মতো তাকালো। আরে আমি কি বলেছি যে এভাবে তাকাতে হবে? আচ্ছা চলেন। বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে চলে আসলো। গাড়ির ভিতর বসে আছে নাদিমের পাশে বসে আছে তারিন গাড়ির সামনের সিটে। নাদিম বারবার তারিনের দিকে তাকাচ্ছে। এটা দেখে তারিন লজ্জা পেল, কারণ এরকম একটা ছেলে বারে বারে তার দিকে তাকাচ্ছে। বিষয়টা সে বুঝতে পারছে, হয়তো নেগেটিভ ভাবছে নাদিমের তাকানো দেখে, কিন্তু বিষয়টা সেটা না। নাদিম সামনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, লিপস্টিক কি আছে আপনার কাছে? নাদিমের কথা শুনে তারিন অবাক হলো, একটু হেসে বলে উঠল, কেন, আপনি কি নিবেন নাকি? নাদিম একটু হেসে বলল, আপনার ঠোঁটে কম হয়েছে, তাই যদি আর একটু। নাদিম কথাটা পুরো বলল না, কথাটা বলে সামনের দিকে তাকালো। তারিনের দিকে আর চোখে তাকিয়ে দেখলো রাগে ফুলতে থাকে। গ্লাসটা তার দিকে বাঁকা করে তার ঠোঁটের লিপস্টিক দেখছে। নাদিম তো মনে মনে খুব হাসছে, কারণ এটাতে নাদিম খুব মজা পায়। কলেজে 2টা মেয়ের থাপড় খেয়েছে এই কথাটা বলে, আরো অনেক মেয়েকে বলেছে, কিন্তু তারা মারতে সাহস পায়নি, কারণ এই 2 মেয়ে যে সে ঘরের মেয়ে না, বরং তারা হলো একজন মন্ত্রীর মেয়ে ছিল, আর একটা এলাকার মাস্তানের, মানে এলাকার বড় ভাইয়ের বোন ছিল। সেদিন যে ফোন দিয়েছিল তার বোনকে। পরে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু মন্ত্রীর মেয়েকে পারেনি সেরকম ভাবে প্রতিশোধ নিতে। এই বড় ভাইয়ের বোনকে তো কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল 2 মিনিট 25 সেকেন্ড। নাদিম গাড়ি চালাতে লাগলো। তারিন রেগে ফুলে আছে, গোল গাল চেহারা কেমন জানি দেখাচ্ছে। নাদিম টিস্যু বের করে তার দিকে বাম হাত দিয়ে এগিয়ে দিল, কিন্তু তারিন মুখটা কালো করে অন্যদিকে তাকিয়ে আছে। এই টিস্যু পেপারটা নিন আর ঠোঁটের লিপস্টিক মুছে ফেলেন। চুপ করে আছে, কোনো কথা বলছে না। খুব রেগে আছে তারিন। নাদিম বলল, আরে কথা বলছে না কেন? কি হলো, এটা নিন। হাত থেকে ধপ করে নিল। খুব রেগে আছে। নাদিম ভাবলো দুষ্টুমি করতে পারবে। কি হলো, মুছে ফেলেন, আমার সহ্য হচ্ছে না। চোখের পানি মুছে ফেললো। তারিন কান্না করছে। নাদিম বুঝতে পারেনি এটা বলাতে কান্না করবে। সরি। কি হলো, কথা বলছেন না কেন? গাড়িটা রাস্তার একপাশে ধপ করে ব্রেক করলো। এরকম ব্রেক করাতে তারিন একটু ভয় পেয়ে গেল। নাদিমের দিকে তাকালো। নাদিম তো আগে থেকে রেগে আছে। তারিন বলল, আপনি এখানে গাড়ি ব্রেক করলেন কেন? নাদিম রাগী লুক নিয়ে তারিনের দিকে তাকালো। তারিন কিছুটা ভয় পেয়ে গেছে, বলল, কি হলো, কেন ব্রেক করলেন? নাদিম কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলো, আর কিছু বলেনি। কলেজের কাছাকাছি আসতেই নাদিম আবার আর একটা টিস্যু বের করে দিল। তারিন টিস্যুটা নিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে ফেললো। তারপর গাড়িটা কলেজের ভিতর গিয়ে থামলো। চোখের কাজলটা একটু ভিজে কেমন দেখাচ্ছে, তাই নাদিম আবারও একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, এই নিন, এটা দিয়ে চোখের নিচে মুছে ফেলেন। তারিন নাদিমের দিকে তাকালো, একটু বুঝতে চেষ্টা করছে, টিস্যুটা নিয়ে চোখের নিচে মুছে ফেললো। তারপর গাড়ি থেকে নেমে পড়লো। দাঁড়িয়ে রইলো গাড়ি থেকে নেমে। নাদিমও গাড়ি থেকে নেমে পড়লো। তারপর তারিনের কাছে এসে বলল,
দাঁড়িয়ে গেলেন যে? আমি তো ভালো করে চিনি না কোন ডিপার্টমেন্ট কোথায়। নাদিমও বুঝতে পারলো আসলে তো ঠিক সে তো জানে না কোন ডিপার্টমেন্ট কোথায়। মামুনি প্রিন্সিপালের সাথে কথা বলেছে সব, তাই কোনো প্রবলেম নাই। তারপর বলল, আসেন, আমি নিয়ে যাচ্ছি। তারিন নাদিমের পিছু পিছু আসছে। নাদিম ফোনটা বের করে খুশিকে ফোন দিল। হ্যালো ভাইয়া। খুশি, তোর বান্ধবী বৃষ্টির ফোন নাম্বারটা দে তো। কেন ভাইয়া? তারিন একা একা কোথাও চেনে না, তাই তোর বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, বৃষ্টির নাম্বার দিচ্ছি, ফোন দে। 017। ঠিক আছে, বাই। বাই। নাদিম ফোনটা কেটে, হ্যালো। তুমি কি বৃষ্টি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি খুশির ভাইয়া। ও ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? ভালো। হঠাৎ আমাকে ফোন করলেন যে ভাইয়া, কোনো কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, তোমাদের কলেজে এসেছি। কলেজে কেন ভাইয়া? বলছি পরে, বলো তুমি কোথায়? এই তো আড্ডা দিচ্ছি বসে। কোথায়? দেখুন, পাম গাছে নিচে। ঠিক আছে, আমি আসছি। ওকে ভাইয়া। নাদিম ফোনটা কেটে পাম্প গাছের কাছে চলে যাচ্ছে। তখন তারিন বলে উঠল, কাকে ফোন দিয়েছিলেন? আপনার সেম ইয়ার। ও। নাদিম চলে আসলো বৃষ্টিদের ফ্রেন্ড সার্কেলের আড্ডাখানায়। তাদেরকে চিনতে কোনো অসুবিধা নাই, কারণ খুশির সাথে বাসায় এসেছিল। ভাইয়া, খুশি আজ আসলো না যে? ও একটু ছোট মার সাথে কোথায় যাবে, তাই আজ আসেনি। ও। বৃষ্টি, উনি হলেন তারিন, মানে মোসাম্মদ মেহজাবিন রহমান তারিন। তোমাদের সেম ইয়ার, নতুন, আজ জয়েন করেছে কলেজে। তোমরা খুশিকে যেরকম ভাবো সেরকম তারিনকে। জি ভাইয়া। নাদিম তারিনকে বলল, তারিন, ও হচ্ছে বৃষ্টি মানে খুশির বান্ধবী, আর এখানে সবাই খুশির বান্ধবী। জি। বৃষ্টিকে বলল, তাহলে আমি আসি, আজ লেট হয়ে গেল। ঠিক আছে ভাইয়া। হুম। ভাইয়া, কিছু বলবে? তারিন আপনার কি হয়? খুশির কাছ থেকে জেনে নিও। ঠিক আছে, বাই। বাই। নাদিম সেখান থেকে চলে যেতে লাগলো। তখন তারিন বলে উঠল, এই যে। নাদিম আবার তারিনের কাছে গেল আর তারিনকে বলল, কিছু হয়েছে? না, মানে আজ ভালো লাগছে না। মানে? আমি আজ ক্লাস করব না। পাগল নাকি আপনি? আর আপনাকে বাসায় পৌঁছে দিতে হবে, আমার সময় নেই। ঠিক আছে। তারিন চলে যেতে লাগলো। তখন নাদিম ডাক দিল, তারিন। তারিন নাদিমের দিকে ঘুরে তাকালো, তারপর বলল, কিছু বলবেন? হ্যাঁ। আচ্ছা বলেন। যদি তারা আপনার সম্পর্কে জানতে চায়, মানে কি হই, তাহলে বলবেন আমি আপনার মামাতো ভাই। কেন? কেন সেটা জানতে হবে না, যেটা বললাম সেটা বলবেন। ঠিক আছে। এখন যান। তারিন চলে গেল। নাদিমও অফিসের দিকে চলে গেল। জানে কোনো সমস্যা হবে না, বৃষ্টিরা অনেক ভালো, তাই কোনো সমস্যা হবে না। অতঃপর নাদিম অফিসে চলে আসলো। আজ একটু দেরি হয়েছে, সমস্যা নেই, নিজেদের অফিস আর ওর আব্বু আর আঙ্কেল আছে অফিসে, তাই কোনো সমস্যা নেই। নাদিমের অফিসের কাজ করার সময় হঠাৎ মনে হলো ঋতুর কথা। তারিনের সাথে কথা বলার সময় ঋতু বলেছিল, এটা মনে হয় ভাইয়ার গার্লফ্রেন্ড হবে। আসলে সবাই বলবে গার্লফ্রেন্ড হয়, কিন্তু সবাই আসলে কি সেটা জানতে পারবে না। নাদিম সারা দিন অফিসের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিল। আসার সময় জুয়েলারি দোকানে পায়েলটা দিয়ে আসলো। মামুনি সবকিছু ফোনে বলে দিয়েছে, তাই আর কিছু বলা লাগে নাই। জুয়েলারি দোকান থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিল। নাদিম রাতের খাবার খেয়ে ছাদে আসলো। আজ আকাশটা অনেক সুন্দর, তাই নাদিম ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে। হঠাৎ কারো শব্দে পেছনে ঘুরলো। তখন পেছনে ফিরে তাকিয়ে দেখে তারিন। নাদিম ভয় পেয়ে গেল, এটা তারিন নাকি তারিনের রূপ ধরে ভূত এসেছে। শরীরের লোমগুলি দাঁড়িয়ে যায়। নাদিম তারিনের পায়ের দিকে তাকালো, বুঝতে পারলো এটা তারিন, পেতনি না। হঠাৎ তারিন বলে উঠলো, কি দেখছেন অমন করে? নাদিম কোনো কথা বলছে না, তাই তারিন আবারও বলল, কি হলো, কথা বলছেন না যে? না মানে এমনি। আচ্ছা আপনি এমন কেন? কেমন? আমি যেরকম শুনেছিলাম সেরকম তো কিছুই দেখছি না। ও, এটা আসলে কি জানেন, মানুষ মাঝে মাঝে রূপ পাল্টিয়ে যায়, কোনো পরিবর্তন হয়ে যায়। বুঝলাম না আপনার কথা। ও কিছু না। আচ্ছা, কলেজের প্রথম দিন কেমন কাটলো? অনেক 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 ভালো লেগেছে। জানেন বৃষ্টিরা না খুব ভালো। হুম।
বৃষ্টিরা খুব ভালো। মনে করেছিলাম তারা কি আমার সাথে কথা বলবে, কিন্তু পরে দেখি সেটা ভুল। আমার সাথে সবাই কথা বলে আর সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। তারপর ক্লাস করলাম সবাই। ও, নাদিম তারিনের মুখের দিকে তাকিয়ে আছে। তারিন কেমন করে যেন কথা বলে সেটা নাদিমের দেখতে ভালো লাগে। সেই স্টেশন থেকে লক্ষ্য করে আসছে। আর একটা কেমিস্ট্রি স্যার আছে, সুন্দর স্যার, অনেক সুন্দর করে বুঝিয়েছে। সে স্যারের নাম অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন আলম। আপনি কেমন করে জানলেন? সে আমার আব্বুর বন্ধু হয়। ও, যদি কোনো সমস্যা হয় তাহলে সোজা তার কাছে গিয়ে আব্বুর কথা বললে সেটার সমস্যা সমাধান করে দিবে। আচ্ছা। কি করবেন এখন? ও সরি, আপনার ছোট মা ডেকেছে, সেই জন্য এসেছি। আমার মনে ছিল না, কথা বলতে বলতে সেটা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, চলেন। চলেন। সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়ার সময় তারিন পায়ে ব্যথা পেয়ে বলে উঠল, ও মা। কি হয়েছে? তারিনের চুপ করে আছে, মুখটা কেমন হয়ে গেছে, বোঝা যাচ্ছে প্রচন্ড লেগেছে পায়ে। নাদিম বলল, কি হলো, খুব লেগে গেছে নাকি? নাদিমের দিকে একবার তাকিয়ে আবার পা ধরে আছে, চোখের কোণে পানি জমে গেছে। নাদিম বুঝতে পারলো প্রচন্ড লেগে গেছে, তাই বলল, দেখি দেখি, আমাকে দেখতে দিন। হাতটা সরান, আমি পাটা দেখি। নাদিম হাত দিয়ে পাটা ধরলো, পা লাল হয়ে আছে। আস্তে করে পাটা একটু ধরে মালিশ করে দিল। তারিন ব্যথা পেয়ে বলল, ও মা, ব্যথা, খুব ব্যথা করছে, প্লিজ পাটা ধরবেন না, খুব ব্যথা লেগে গেছে। আরে সেরে যাবে, চলেন। তারিন নাদিমের দিকে কেমন করে তাকালো, চোখের কোণে পানি ভরা, মনে হচ্ছে এখনই বৃষ্টি হতে পারে। নাদিম আবারও বলল, হাতটা দিন। তারিন হাতটা এগিয়ে দিল। নাদিম হাতটা ধরে উঠালো, সোজা হয়ে দাঁড়াতে কান্না করে দিল। নাদিমের বুঝতে বাকি রইল না যে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। নাদিম কি করবে বুঝতে পারছে না। কোলে করে রুমে দিয়ে আসবে নাকি না, যদি কেউ দেখে ফেলে তাহলে তখন কি মনে করবে, আর সে তো হেঁটে যেতে পারবে না। নাদিম এসব ভাবছে, এর মাঝে তারিন বলল, কি ভাবছেন? নাদিম কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা চলেন। তারিন নিচের সিঁড়িতে নামতে কেঁদে উঠল। চলেন বলে বসে গেল পা ধরে। তারিনের প্রচন্ড ব্যথা করছে। নাদিম কিছু আর না ভেবে বলল, যদি কিছু মনে না করেন হাতটা ধরেন। তারিন কথা বলছে না, তাই নাদিম আবারও বলল, কি হলো, হাতটা ধরেন। নাদিমের হাতটা তারিন ধরলো। নাদিম আস্তে করে তাকে ধরে উঠিয়ে তারপরে কোলে তুলে নিল। তারিনকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে নাদিম। তারিন নাদিমের দিকে কেমন চোখে তাকিয়ে আছে, চোখের কোণে পানি জমে আছে তারিনের। সিঁড়ি দিয়ে নেমে নাদিম দাঁড়িয়ে কি যেন চিন্তা করতে লাগলো। এটা দেখে তারিন বলল, আমি একা হেঁটে যেতে পারবো। কথাটা শুনে নাদিম বুঝতে পারলো তার চিন্তা করা দেখে বুঝতে পেরেছে। তারিন আবারও বলল, আমাকে নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। কি হলো, নামিয়ে দিন। নাদিম তারিনকে নামিয়ে দিল। তারিন যেতে লাগলো, তখন বলে উঠল, ও, ব্যথা আছে এখনো? না। আমি কি ধরে আপনার রুমে এগিয়ে দিয়ে আসতে পারি? না, ঠিক আছে, আমি একা যেতে পারবো। আরে চলেন তো, একা যেতে পারবেন না আমি জানি। নাদিম তারিনের হাঁটা ধরে রুমের দিকে নিয়ে যাচ্ছে। তারিন খোঁড়াতে খোঁড়াতে হাঁটছে। নাদিম তারিনকে বিছানায় শুয়ে দিল, তারপর চাদর গায়ে দিয়ে দিল। এখন ঘুমিয়ে পড়েন, আমি মামুনিকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না থাক, এমনিতেই ঠিক হয়ে যাবে। আরে আপনি পাগল নাকি? এমনিতে কি সেরে যায়? এরকম কত হয়েছে আর এমনিতেই সেরে গেছে। ধ্যাত, এত কথা বেশি পছন্দ করি না। আমি মামুনিকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। গুড নাইট। গুড নাইট। নাদিম তারিনের রুম থেকে বের হয়ে মামুনির রুমের দিকে চলে গেল। মামুনির রুমে গিয়ে দেখে মামুনি বিছানায় শুয়ে আছে আর আব্বু ল্যাপটপে অফিসের কাজ করছে মনে হচ্ছে। নাদিম গিয়ে মামুনির কাছে বসে পড়ল। মামুনি, কিছু বলবি তুই? হ্যাঁ। কি বলবি বল। না মানে বলতে চাইছিলাম যে তারিনকে পছন্দ হয়েছে নাকি আবার কোনো ঝামেলায় ফেলেছে? তুমি না, ধ্যাত, তারিনকে পছন্দ মানে একদম বেশি বলবে না। আচ্ছা কি হয়েছে বল। তারিনের পাটা মচকে গেছে। কিভাবে? আমাকে ছোট মা ডেকেছিল, তখন ছাদে ডাকতে যাই, আর আসার সময় সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় তখন পাটা
ফচকে পাটা মচকে গেছে, তাই ওই ক্রিম মেডিসিন নিয়ে পায়ে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। মামনি ড্রয়ারের ভিতর থেকে মেডিসিন নিয়ে রুম হতে বের হলো। তারপর তারিনের রুমের দিকে গেল আর নাদিম ছোট মার রুমে চলে আসলো। ছোট মা রুমে এসে বলল, ছোট মা আমাকে ডেকেছেন? এত দেরি কেন হলো? শরীর খারাপ নাকি? দেখি, আয় তো এদিকে। ছোট মা নাদিমের কাছে এসে কপালে হাত দিয়ে দেখে বলল, মানে তারিন আমাকে ডাকতে ছাদে চলে যায়, তখন আসার সময় তারিনের পাটা মচকে যায়। তারিন কোথায় এখন? রুমে শুয়ে দিয়ে এসেছি, অবশ্য মামুনিকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি রুমে যাও, আমি তারিনের রুমে যাচ্ছি। আপনি যে ডেকেছিলেন? মেডিসিন আনার জন্য ডেকেছিলাম। আচ্ছা, আমি এনে দিচ্ছি। তোমার ছোট আব্বু আনতে গেছে। ঠিক আছে। নাদিম চলে আসলো ছোট মার রুম থেকে। রুমে এসে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। তখন ছোট মা বলল, তারিন এখন কেমন লাগছে? জি আন্টি, ভালো। ব্যথা করছে কি এখনো? না, এখন ব্যথা করছে না। খুশির সাথে আজ কলেজে যাবে? জি। নাদিম, ওদেরকে নামিয়ে দিও কলেজে। জি ঠিক আছে। এখন খাবার খেয়ে নাও। নাদিম খাবার খেয়ে রুমে চলে আসলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর অফিসের জন্য রেডি হচ্ছে। রুম থেকে বের হয়ে নিচে এসে অপেক্ষা করছে। তারিনের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। নাদিম আজ থেকে প্রতিদিন একটা কাজ পেল। হয়তো প্রতিদিন অফিসে যাওয়ার সময় কলেজে নামিয়ে দিয়ে যেতে হবে। একটু পর তারিন আর খুশি চলে আসলো। তারপরে চলে আসলো গাড়ির কাছে। গাড়িতে উঠে সোজা কলেজের দিকে চলে আসলো। আজ নাদিম তারিনকে ভালো করে দেখে নাই, কারণ তারিনের সাথে খুশি আছে। খুশি যদি একটু টের পেয়ে যায় সবাইকে বলে দিবে, তাই আর সাহস করে ভালো করে দেখার সুযোগ পায় নাই। প্রায় আধ ঘন্টা পর পৌঁছে গেল। দুজনকে নামিয়ে দিয়ে সোজা অফিসের দিকে যাচ্ছে। ও, আপনাদেরকে তো একটা কথা বলিনি, খুশি ইন্টারমিডিয়েটে পড়ে। খুশি বিজ্ঞান বিভাগে পড়ে, তারিনের মতো গুড স্টুডেন্ট, তাই একই কলেজে। তাই দুজন একসাথে কলেজে যেতে হবে। তারপর নাদিম অফিসে চলে আসলো। সারাদিন অফিস করে সন্ধ্যায় বাসায় চলে আসলো। রাতের খাবার খেয়ে রুমে চলে আসলো। কিছুক্ষণ অফিসের কাজ করে তারপর ঘুমিয়ে যায়। এভাবে কাটতে থাকে দিন। প্রতিদিন সকালে খেয়ে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার সময় খুশি আর তারিনকে কলেজে নামিয়ে দিয়ে যায়, আর সন্ধ্যায় চলে আসে। এভাবে কেটে যায় অনেক দিন। একদিন নাদিম রুমে বসে আছে। আজ বিদ্যুৎ কেমন জানি ডিস্টার্ব করছে, শুধু বারে বারে যাচ্ছে আবার আসছে। নাদিম রুমে বসে আছে, তখন তারিন রুমে চলে আসলো। তারিন আসা মাত্র বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না রুমের ভিতর। তখন তারিন বলল, আপনি লাইট জ্বালান তো। আইপিএস এ চার্জ নেই। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। নাদিম তারিনকে ভয় দেখানোর জন্য আস্তে আস্তে পাশ কাটিয়ে পা টিপে টিপে আস্তে করে তার পিছনে চলে আসলো। ফু দিয়ে তারিনের চুলগুলি এলোমেলো করে দিল। তারিন ভয় পেয়ে বলল, নাদিম ভাইয়া, আপনার ফোনের লাইটটা জ্বালান তো। নাদিম কোনো কথা বলছে না। তারিন বলল, কি হলো, কথা বলছেন না কেন? নাদিম নিশ্চুপ হয়ে তারিনের পিছু পিছু যাচ্ছে খাটের দিকে। তারিন আবারও বলল, আপনি কথা বলছেন না কেন? নাদিম পিছনে থেকে ফু দিয়ে আবার চুলগুলি এলোমেলো করে দিচ্ছে। তারিন ভয় পেয়ে বলল, কে পেছনে? নাদিম ভাইয়া, আপনি কোথায়? আর কথা বলছেন না কেন? আপনি ভয় দেখাচ্ছেন, তাই না? আমি বুঝতে পেরেছি। নাদিম নিশ্চুপ হয়ে তারিনের পেছনে আছে। কিভাবে ভয় দেখানো যায়। তারিন আরেকটু এগিয়ে গেল। নাদিমও পিছু পিছু চলে গেল। খুব সাবধানে যাচ্ছে যেন বুঝতে না পারে। হঠাৎ নাদিম তারিনের জুতার সাথে পা লেগে পড়ে যায় তারিনকে নিয়ে বিছানার উপরে। তারিন জোরে চিৎকার দেবে, তখন মুখটা হাত দিয়ে চেপে ধরলো। তখন মেসেজ এলো ফোনে। ফোনটা বিছানায় আছে, সেটার আলোতে একটু আলো ছড়িয়ে পড়লো। নাদিম হাত দিয়ে ডিপ লাইটটি জ্বালালো। সেটার আলোতে দেখতে পেল তারিনের রাগী চেহারা। নাদিম ইচ্ছে করে তারিনকে তার উপরে ফেলে দেয়নি। তারিন নাদিমের উপর থেকে উঠে যেতে লাগলো। তখন তারিনের ওড়নাটা নাদিমের হাতের সাথে লেগে আছে। মনে হচ্ছে নাদিম ওড়না ধরে আছে। তারিন উঠতে চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। আরো রেগে যায় তারিন। তখন নাদিম হাতের সাথে লেগে যাওয়া ওনার হাত দিয়ে ছাড়িয়ে দিল। তখন তারিন উঠে পড়ল। নাদিম কিছু বলতে যাবে, তখন তারিন বলে উঠল,
নাদিম তারিনের আগে বলে ফেললো, সত্যি আমি ইচ্ছে করে আপনাকে নিয়ে পড়ে যাইনি। হ্যাঁ, এখন তো বলবেন আমি ইচ্ছে করে কিছু করিনি। সত্যি বলছি। চুপ করেন, আপনার মতলব কি আমি বুঝতে পেরেছি। একজন মেয়েকে এরকম করে ফাঁদে ফেলে এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন, আমি ভাবতে পারিনি। ছি ছি। সত্যি বলছি আমি চুপ, একদম চুপ। হ্যাঁ, নিজেকে কি মনে করেন? আপনি চাইলে সব করতে পারেন, কিন্তু সব মেয়েকে না। আপনার যদি এত ইচ্ছে করে আমাকে ভোগ করার, তাহলে আমাকে বিয়ে করে ভোগ করেন। আপনার যদি লোভ থেকে থাকে আমার শরীরের প্রতি, তাহলে আমাকে বিয়ে করে আপনার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারেন, কিন্তু সেটা করবেন না। কারণ এক ফল আর কয়দিন খাবেন? আপনাদের মতো ছেলেদের তো এক ফল খেতে ইচ্ছে করে না বারে বারে। আপনাদের তো চাই প্রতিদিন একটা করে নতুন করে ফল, কিন্তু বিয়ে করলে তো সেটা করতে পারবেন না। তাই কাউকে ফাঁদে ফেলে ঠিক মতো অভিনয় করে আর কিছু টাকা দিবে, আর তারপর বলবে এই টাকাটা রাখো, কেউ যেন না জানতে পারে। এরকম একটা জঘন্য কাজ করে কিছু টাকা দিলে সব শেষ হয়। অসম্ভব, এটা কখনো হতে পারে না। কিছু টাকার বিনিময়ে এইরকম জঘন্য কাজ করে, আর সেটা কিছু টাকার বিনিময়ে দিয়ে দেয়। নাদিম চুপ করে শুধু তারিনের কথাগুলো শুনে যাচ্ছে। আবার তারিন বলল, আমি জানি আপনাদের মতো ছেলেরা আব্বা আম্মার সামনে ও পরিবারের সামনে নিজেকে ভালো উপস্থাপনা করে, যাতে ফ্যামিলি ও আব্বা আম্মা কিছু বুঝতে না পারে। আপনাদের মতো ছেলেরা নিজের ভালো রূপটি সবার সামনে উপস্থাপন করে দেখায় আমি ভালো, কিন্তু তার এটা জানে না যে এই ভালো মানুষটির কালো মুখোশ পরা আছে, যারা প্রতিনিয়ত একটা মেয়েকে টাকার বিনিময়ে কিংবা কাজের কিংবা সাহায্যের নামে জিনিস দেখিয়ে এই নোংরা জঘন্য কাজ করে। আপনার যদি এত শখ হয় তাহলে যান এই পতিতার কাছে, গিয়ে সব মনের আশা মিটিয়ে আসেন। আর কি বলবো আপনাদের, জানি এটা বলে লাভ নেই। আপনাদের তো অভ্যাস হয়ে গেছে কারো না কারো দিনে কিংবা রাতের অন্ধকারে কোণে মেয়ের বুকের ওড়না সরিয়ে নিতে। আপনারা একটু চিন্তা করেন যে আপনাদের তো মা বোন আছে, যদি তাদের সাথে এই একই রূপ হতো তাহলে কি আপনি সমাজে মুখ দেখাতে পারতেন? না, কখনো পারতেন না। আর আপনি বলছেন আমি ইচ্ছে করে কাজটা করিনি। ঠিক আছে, মেনে নিলাম ইচ্ছে করে কাজটা করিনি, কিন্তু কেন আমার পেছনে এলেন? এটা কি ইচ্ছে করে কাজটা করেননি? নাদিম শুধু চুপ শুনে যাচ্ছে, কারণ তার কাছে কোনো প্রমাণ নাই যে তাকে দেখাবে যে ইচ্ছে করে করেনি। তখন আবার তারিন বলতে শুরু করলো, জানি এটার উত্তর নেই আপনার কাছে, কারণ আপনার কোনো কথাই নাই বলার। আপনি হয়তো জানেন না যে একটা মেয়ের তার আসল সম্পদ কি। একটা মেয়ের আসল সম্পদ হলো তার ইজ্জত, তার রূপ ও দেহ। এই ইজ্জত আর এই দেহ শুধু তাকে দিবে সে হলো স্বামী। তার এই দেহ ভোগ তো সে করবে না, যাকে বিবাহ করবে তাকে সব বিলিয়ে দেবে। কিন্তু আপনাদের মতো ছেলেদের জন্য সেটা হয়ে ওঠে না। কোনো ফাঁদে পড়ে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের শরীর বিলিয়ে দেয় আপনাদের মতো ছেলেদের কাছে। তাদের কি ইচ্ছে করে না যে তার এই সম্পদ শুধু স্বামীকে দিয়ে দিতে, যেন তার স্বামীকে জোর গলায় বলতে পারে এই সম্পদটুকু শুধু স্বামীর জন্য রেখে দিয়েছে? কিন্তু আপনাদের মতো ছেলেদের কারণে সেটা আর বলা হয়ে ওঠে না। কোনো কারণে যদি কেউ খারাপ কথায় গালি দেয়, তখন সে কি বলবে? তার তো কোনো জবাব নাই, কারণ সে জবাবটা সে অনেক আগে হারিয়ে ফেলে, শুধু আপনাদের মতো ছেলেদের কারণে। শুধু এইটুকু জেনে রাখুন। আর মেয়ের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত আর দেহ। যদি সেটা হারিয়ে ফেলে তাহলে সে কখনো জোর গলায় বলতে পারবে না সে সতী নারী। কথাটা বলে তারিন রুম থেকে দৌড়ে চলে গেল কাঁদতে কাঁদতে। নাদিম তাকে কয়েক পা টাক দিল, কিন্তু তারিন থামলো না। নাদিমের খুব খারাপ লাগছে বিষয়টার জন্য, খুব খারাপ লাগছে এই কথাগুলি শুনে। আসলে কি তার কোনো মতলব ছিল? বুঝতে পারছে না কেন এমন হলো। নাদিম কি আসলে মামনি আর পরিবারের কাছে ভালো ব্যবহার করে নিজেকে ভালো বলে প্রমাণ করার জন্য? নাদিম কিছু বুঝতে পারলো না। কথাই আছে না, এমন কিছু করো না যে নিজেকে নিজের কাছে অপমানিত হয়। নাদিম তো ইচ্ছে করে করেনি, একটু দুষ্টুমি আর ভয় দেখানোর জন্য করেছে, কিন্তু এরকম একটা কাজ ঘটে যাবে ভাবতে পারেনি। কোনো কিছু করতে গেলে আগে নিজেকে ভাবতে হবে। নাদিম ছাদের দিকে চলে আসলো। নাদিমের মনটা খুব খারাপ হয়ে আছে। আকাশটা অন্ধকার হয়ে আছে, একটা তারা ছাড়া কোনো তারা দেখা যাচ্ছে না। নাদিম ভাবতে লাগলো সে কি সত্যিই খারাপ? তারিন যে বলল নাদিম নাকি মামনি আর পরিবারের সামনে নিজেকে ভালো ব্যবহারের উপস্থাপনা করে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখে সাইম ফোন করেছে।
তখন ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। কি রে দোস্ত, কেমন আছিস? ভালো না। কেন, কি হয়েছে? একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে খুলে বলতো। আজ বিদ্যুৎ ছিল না, তখন তারিন আমার রুমে এলো। ঘরটা অন্ধকার ছিল, তাই আমি একটু ভয় দেখানোর জন্য তারিনের পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর তারিন কয়েকবার ডাক দিয়েছিল, আমি কথা বলিনি, তখন চুপ করে থাকলাম। ও সামনে এগোতে লাগলো, আমিও চুপি চুপি করে পিছু পিছু এগোতে লাগলাম। একটু এগোতেই হঠাৎ তারিনের জুতার সাথে লেগে যায়। তারপর দুজনে পড়ে যাই খাটে। তারপর আমার হাতের সাথে ওড়নাটা লেগে যায়। এটা নিয়ে অনেক কথা বলেছে, আমি নাকি মামুনি আর পরিবারের কাছে ভালো ব্যবহার করি দেখানোর জন্য। আমি নাকি কোন মতলব নিয়ে তার সাথে এরকম করেছি। আমি নাকি তার দেহকে পছন্দ করি, এরকম অনেক কথা বলেছে। এরকম কাজ করা ভালো হয়নি, আর মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তারিন হয়তো সব জানে না, তাই। কিন্তু আমি নাকি তার দেহকে লোভ করেছি, কথাটা শুনে খুব খারাপ লেগেছে। আরে আল্লাহ তো সব জানে। আল্লাহ সব জানে। শোন, মন খারাপ করিস না, রুমে গিয়ে শুয়ে থাক, সব ঠিক হয়ে যাবে। বাই। নাদিম ফোনটা কেটে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ছাদে। মনে হচ্ছে কেউ ছাদে আছে। নাদিম ছাড়া চারদিকে একবার ঘুরে দেখলো। অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না, তবুও আবছা আবছা আলোতে কিছু দেখা যাচ্ছে, কিন্তু ছাদের শেষ প্রান্তে কিছু দেখা যাচ্ছে না। একবার ভাবলো কাছে এগিয়ে যাবে, কিন্তু কি মনে করে আর গেল না। কিছুক্ষণ থাকার পর ছাদ থেকে চলে আসবে। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় একটু কান্নার আওয়াজ শুনতে পেল। আবার দৌড়ে ছাদে চলে গেল, কিন্তু কিছু নেই। আবারও চারিদিকে ঘুরে তাকিয়ে দেখলো, কিন্তু কোথাও কেউ নেই। রুমে এসে শুয়ে পড়লো। সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মামুনি একবার ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু নাদিম যায়নি। অফিসে যাওয়ার জন্য রওনা দিল, নিচে চলে আসলো। তখন ছোট মা বলল, নাদিম খাবি না? নাদিম ছোট মার দিকে একবার তাকালো, দেখলো ছোট মা তার দিকে তাকিয়ে আছে। তারিনের দিকে তাকিয়ে দেখে চোখটা বাঁকা করে তাকিয়ে আছে। না ছোট মা, আজ খেতে ইচ্ছে করছে না। কেন, শরীর খারাপ? না, শরীর খারাপ না। তাহলে? এমনি মানুষকে দেখাচ্ছি যে আমি ভালো। কি বললি তুই? কিছুই বুঝতে পারলাম না। কিছু না, আজ একটু তাড়াতাড়ি বের হতে হবে। ছোট মা দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। কিছু খেয়ে নিস। নাদিম বাসা থেকে বের হলো। আসার সময় শুনতে পেল ছোট মা আর তারিনের কথা। তারিন অর্ধেক খাবার রেখে উঠে যাচ্ছিস যে? খেতে মন চাচ্ছে না আন্টি। কেন, কিছু হয়েছে নাকি? না, এমনি ভালো লাগছে না আন্টি। ও খাবার খেলে ঠিক হয়ে যাবে। না আন্টি, খেতে পারছি না। কথাটা বলে চলে যেতে লাগলো। নাদিমও চলে আসলো, গাড়িতে বসে আছে। পেটের ভেতর ইঁদুর দৌড়াদৌড়ি করছে ক্ষুধার কারণে। রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্ট থেকে সকালের খাবার খেয়ে নিল। তারপর অফিসে চলে আসলো। অফিসে বসে আছে, তখন কথাটা মনে পড়তে ভাবতে লাগলো কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। ও নাকি তার শরীরের জন্য কাজটা করেছে। মনে মনে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করলো। রাতে বাসায় এসে খাবার খেয়ে ছাদে চলে আসলো। ছাদে গিয়ে দেখে তারিন ফোনে কার সাথে কথা বলছে। নাদিমের উপস্থিতি বুঝতে পেরে পেছনের দিকে তাকালো, দেখে যে নাদিম দাঁড়িয়ে আছে। তখন ফোনটা কেটে দিল। নাদিম আর দেরি না করে ছাদ থেকে রুমে চলে আসলো। এভাবে চলতে থাকে কিছুদিন। কয়েকদিন পর আবার আগের মতো কথা বলা শুরু হলো, কিন্তু নাদিম মনের ভিতর তবু প্রতিশোধ নেওয়ার রাস্তা খুঁজে বের করার চেষ্টা চালাইয়ে যেতে লাগলো। এভাবে চলতে থাকলো কিছুদিন। এদিকে তারিনের পরীক্ষা চলে আসছে, মানে এইচএসসি ফাইনাল পরীক্ষা সামনে। এখন আর তেমন তারিন আর নাদিমের সাথে কথা হয় না প্রথমকার মতো, তবুও একটু একটু কথা হয় মাঝে মাঝে। তারিন এখন স্টাডি নিয়ে খুব বিজি, তাই আগের মতো কথা হয় না। নাদিমের কেমন জানি খুব খারাপ লাগে, কিন্তু প্রতিশোধের কথা ভুলতে পারছে না। এরকম অপমান সহ্য করতে পারছে না। নাদিম ঘুম থেকে উঠে বিছানার উপর একটা চিরকুট পেল। ভাবতে লাগলো কে রেখে গেল রুমে। দরজার দিকে তাকালো, দেখে দরজা লক করা আছে। তাহলে এটা এখানে কে রেখে গেল বুঝতে পারছে না। ভূত বা পরী রেখে যায়নি তো? না না, ভূত হলে তো ওকে নিয়ে যেত। এসব ভাবতে ভাবতে একটু সাহস নিয়ে চিরকুটের কাছে গেল। চিরকুটটি হাতে নিল, খুলতে খুব ভয় করছে। কি লেখা আছে এই চিরকুটের ভিতর? কিছুক্ষণ চিরকুটটি হাতে নিয়ে বসে রইল। কি লেখা আছে এই চিরকুটের ভিতর? কে রেখে গেল আর কেন দিবে বুঝতে পারছে না। চিরকুটটি খুলে অবাক হলো। চিরকুটে লেখা, জানি না আমি কোনো অপরাধ করেছি কিনা,
কিন্তু তবুও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি হয়তো জানেন একটা মেয়ের কাছে তার বড় সম্পদ হলো তার ইজ্জত, আর এই সম্পদের উপর যদি কেউ ইচ্ছা বা অনিচ্ছা থাকা সত্ত্বে যদি কেউ তার ইজ্জতের উপর ক্ষতি করে, তখন যে কোনো নারী সহ্য করবে না। তেমনি আমিও পারিনি। আমি জানি না তখন কি কথা বলেছি আপনাকে, তখন আমি সহ্য করতে পারিনি, তাই অনেক কিছু বলেছি। আমার মাথায় তখন কাজ করছিল না। আর কোনো মেয়ে পারবে না তখন নিজেকে কন্ট্রোল করতে, সেরকম আমিও পারিনি নিজেকে কন্ট্রোল করতে। বেশি কিছু বলতে চাই না, আমি আপনাদের বাসা থেকে চলে যাচ্ছি। আমি পরীক্ষাটি হোস্টেলে থেকেই দেব। ভালো থাকবেন, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। নাদিম চিরকুটি পরে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হলো, তারপর তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে চলে আসলো। মামনির মুখটা কেমন জানি শুকনো লাগছে। নাদিম জিজ্ঞেস করলো, কিছু হয়েছে মামুনি? নাদিমের কথাটা শুনে মামনি চমকে গেল। নাদিম আবারও জিজ্ঞেস করলো, কি হলো মামুনি, কথা বলছেন না কেন? কি হয়েছে? তারিন চলে যাচ্ছে। কোথায়? তুই জানিস না? কেমনে জানবো? আমি কি তার সাথে সংসার করছি যে জানবো? কিছু বলবি? কিছু না মামুনি। ও জানিস কত করে বলছি কিছু হয়েছে কিনা, কিন্তু বলে কিছুই হয়নি। সেদিন বলেছিল তার সাথে বলে খুব খারাপ আচরণ করেছে কেউ, তাই সে থাকবে না। কথাটা শুনে নাদিমের মাথাটা ঘোরাচ্ছে, কিন্তু নামটা তো বলেনি। যাক বাবা, বাঁচা গেল। না হলে ছোট মা যে কি করতো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ ছোট মা মেয়েদের অসম্মান করা একদম পছন্দ করে না, তাও আবার এবারই সবার মন জয় করেছে। এখন তো বুঝতে পারছে কি হবে। নাদিম জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? বলেছে কি? না কিছু বলেনি, শুধু বলেছিল তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। সেটা তারিন বলতে পারছে না। তাহলে দেখ কি হয়েছে তার সাথে, সেটা বলতে পারছে না। নাদিম ভাবছে ওর কি হয়েছে, এমন যে বলতে পারছে না। তেমন তো কিছু হয়নি, শুধু ওড়নাটা হাতের সাথে লেগে যায়, সো তাছাড়া তেমন কিছু ঘটেনি তারিনের সাথে। আর নাদিম তো ইচ্ছে করে কিছু করেনি তারিনকে। নাদিমকে চিন্তা করতে দেখে মামুনি জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, কি ভাবছিস? আমি কিছু করিনি। কি হয়েছে তোর, এমন কথা বললি কেন এখন? কিছু না, একটা কথা মনে পড়ে গেছে, তাই আর কি। কিছু কি লুকালি? নাদিম ভাবছে মামুনি তো বেশ পুলিশের মতো কথা বলছে, পেট থেকে সব কথা বের করার জন্য পয়েন্ট নিয়ে কথা বলছে। মামুনি পারবে না তেমন কিছু বের করা। মামুনি আবারও জিজ্ঞেস করলো, কি হলো, কি ভাবছিস? কিছু না ছোট মা। তারিন কোথায়? তারিনের রুমে ব্যাগ গুছিয়ে বের হবে। মানে আজ বাড়িতে ফিরে যাবে? কত করে বললাম কি হয়েছে বল, আমি সেটা দেখছি, কিন্তু না, সেটা বলছেই না। তারিন যাবে না মানে কি বলেছিস তুই? মানে বলছি এই বাড়িতে থাকবে, তারিন কোথাও যাবে না। সত্যি বলছিস? জানিস খুব ভালো মেয়ে, রান্না তো কোনো কথাই নেই। 1 বছর বেশি হয়ে গেল মেয়েটা থেকে গেল। কি হলো বুঝতেই পারলাম না, হঠাৎ চলে যাবে কেন? যাবে না। কি বলছিস তুই? বলছি তারিন যাবে না বাসা থেকে। পাগল নাকি তুই? পাগল কেন হব, যা বলছি ঠিক বলেছি। কেমনে? ও তো কারো কথা শুনছে না। তারিনের রুমে চলেন। শুনবে না তোর কথা? আগে চলেন। মামুনি আর নাদিম তারিনের রুমে চলে আসলো। দেখে চোখের কোণে পানি আর ব্যাগ গোছাচ্ছে। ওদের দিকে দেখে তারিন চোখের পানি মুছে ফেললো, একবার তাকিয়ে আবার ব্যাগ গোছাতে লাগলো। কোথায় যাচ্ছেন? কি হলো বলেন, বেশি কথা বলবো না আমি। মামুনি তখন বলল, ওকে যেতে দে নাদিম। বাড়িতে ফিরে যাচ্ছি। কেন? সেটা সে জানে। আপনি যাবেন না? আমি যাব। পরীক্ষার আগে যেতে পারবেন না। আমি হোস্টেলে থেকে পরীক্ষা দিব। বেশি কথা না বলে যেটা বলছি সেটা হবে। আমি যাব। বেশি কথা শুনতে চাই না, আর আমি যেন ফিরে এসে আপনাকে দেখি। নাদিম কথাটা বলে রুম থেকে বের হলো। বের হয়ে রুমের পাশে দাঁড়িয়ে রইলো, দেখবে তারিন কি করে। মামুনি কয়েকবার ডাক দিয়েছিল, কিন্তু নাদিম দাঁড়ায়নি, কারণ এরকম ভাবে না চলে এলে তারিন চলে যাবে। আন্টি, আমার এই ইট পাথরের দালান কোঠাতে ভালো লাগছে না। কি হয়েছে সেটা বল, দেখবি হালকা হতে পারবে। কিছু হয়নি আন্টি। তাহলে কি করবি এখন, যাবি কি যাবি না? বুঝতে পারছি না আন্টি, আমার একদম ভালো লাগছে না। তুই তো সব জানিস নাদিম।
কেমন যেটা বলে সেটাই করে। কি করব এখন? তোর ইচ্ছে। আন্টি আমাকে একটু একলা থাকতে দিন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই একা একা ভাব কি করবি। মামনি রুম থেকে বের হয়ে গেল। নাদিম কান পেতে শুনতে লাগলো কি করে। তারিন কান্না করছে আর বলছে, আমি কি করব আল্লাহ, আমার কারণে এ বাড়ির ছেলে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। আমি কি করব বলো আল্লাহ, আমি তো ইচ্ছে করে সেগুলি কিছু করিনি। তুমি বলো, কোনো মেয়ে কি পারবে তার ইজ্জতের উপর ক্ষতি করলে সে কি চুপ করে সহ্য করতে পারবে বলো? আমি তো সেরকমই করেছি। আমি কি অপরাধ করেছি তুমি বলে দাও। নাদিম বুঝতে পারলো কাজ হয়ে গেছে, আর তারিন বাসা যাবে না। নাদিম রুমে এসে শুয়ে পড়লো। ফোনটা বের করে মেসেজ দিল তারিনকে, বিকেলে ছাদে আসবেন। মেসেজ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো রিপ্লাই আসে কিনা, কিন্তু কোনো রিপ্লাই নাই। তাই আর দেরি না করে ঘুমিয়ে পড়লো। আজ শুক্রবার, তাই একটু ঘুমিয়ে পড়লো। জুম্মার নামাজ পড়তে হবে। ঘুম থেকে উঠে গোসল করে মসজিদের দিকে রওনা দিল। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলো। দুপুরে একটু ল্যাপটপ ভার্সিটি গেম খেলতে লাগলো। গেম খেলতে খেলতে কয়েক ঘন্টা কেটে গেল। ফোনে মেসেজ আসলো, আপনি কই? আমি তো ছাদে আছি। নাদিম তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে আসলো।